দেশের মধ্যে অস্থিতিশীলতা, অশান্তি ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলের উদ্দেশ্য, মন্তব্য প্রধানমন্ত্রীর। মূল্যস্ফীতি ৭.৫% নামানোর লক্ষ্য, স্বস্তির আশায় প্রশ্নের মুখে সরকারের বাজেট। হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৬৩ জন। আসামে ভারতীয় বিমান বাহিনীর প্লেন বিধ্বস্ত, ৫ আরোহী নিহত। এবং বাংলাদেশে বিশ্বকাপ শুরু আজ, প্রথম ম্যাচে ব্রাজিলের কঠিন পরীক্ষা। আমন্ত্রণ সন্ধ্যা ৭টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবারের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা ও মানুষকে বিভ্রান্ত করা। শনিবার কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক পাতলি খালের পুনর্খনন কাজের উদ্বোধনকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে, যা মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজের মধ্যে দেখলাম একটি খবর। সেই খবর? বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। এদিকে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। আগামী ৫ বছরে বাস্তবায়িত হতে যাওয়া কর্মসূচিটির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সরকারি সূত্রে জানা গেছে, আগামী ৫ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। এই কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩.৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। ২০২৬-২৭ অর্থ বছরের জন্য কর্মসূচির আওতায় ২৫,৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪,২৮,৯৭,০০০ চারা, ৩,৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭,২৭,০০০ চারা এবং ৪,০০০ হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১,৭৭,৭৬,০০০ চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বসতবাড়ি বনায়নের জন্য আরও ৫৬ লাখ চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে। কর্মসূচি উদ্বোধনের আগে নিজে গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্কে প্রবেশ করেন। এরপর স্ত্রী জুবাইদা রহমানকে সাথে নিয়ে সাফারি পার্ক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির হার ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে বর্তমান বাস্তবতায় এই লক্ষ্য কতটা অর্জনযোগ্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তাদের মতে, জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধি, উচ্চ আমদানি ব্যয়, ডলারের চাপ এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তুলতে পারে। বর্তমানে দেশের মূল্যস্ফীতির হার ৯.৪২%। ইব্রাহিম হোসেন অভির তথ্যে বিস্তারিত জাগর এক্স রিপোর্টার। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমিয়ে কিছুটা স্বস্তি দিতে আগামী ২০২৬-২৭ অর্থ বছরে মূল্যস্ফীতির হার ৭.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। দীর্ঘদিন ধরে বৈশ্বিক ও অভ্যন্তরীণ কারণে মূল্যস্ফীতি অসহনীয় পর্যায়ে থাকায় খেটে খাওয়া মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন সরকারের এই উদ্যোগকে স্বাগত জানানোর কথা সবার।
কিন্তু বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ী মহল প্রশ্ন তুলছেন, এটি কি আদৌ সম্ভব? বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ তথ্য মতে মে মাসে মূল্যস্ফীতি ছিল 9.42%, অর্থাৎ সরকারের লক্ষ্য ছুঁতে হলে বছর জুড়ে মূল্যস্ফীতি প্রায় 2% কমাতে হবে। কিন্তু বিশ্লেষকদের মতে পরিস্থিতি পুরোপুরি সরকারের পক্ষে নেই। সম্প্রতি জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন এবং পরিবহন খরচ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, বর্তমান পরিস্থিতিতে এই লক্ষ্য অর্জন করা বেশ চ্যালেঞ্জিং। তিনি বলেন, মূল্যস্ফীতি কমাতে হলে পর্যাপ্ত খাদ্য ও জ্বালানি সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রাখতে হবে। একই সাথে সড়কপথে চাঁদাবাজি ও কাঁচাবাজারের অস্থিরতা নিয়ন্ত্রণ করতে না পারলে এই লক্ষ্য কেবল স্বপ্নই থেকে যাবে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজের মতে 9% উপর থাকা মূল্যস্ফীতিকে 1 বছরে 7.5% নামাতে অত্যন্ত কার্যকর ও সমন্বিত নীতি প্রয়োজন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ডলারের সংকট, উচ্চ সুদ হার ও আমদানি ব্যয়ের চাপে পণ্যের দাম কমার চেয়ে বাড়ার সম্ভাবনাই বেশি। তবে সরকার আশা ছাড়ছে না। কঠোর মুদ্রানীতি, বাজার তদারকি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সরবরাহ ব্যবস্থা উন্নত করার চেষ্টা চলছে। এখন দেখার বিষয় হলো, সরকারের এই পদক্ষেপগুলো নিম্ন আয়ের মানুষকে সত্যিই স্বস্তি দিতে পারে, নাকি এই লক্ষ্য কেবল বাজেটের একটি আশাবাদী প্রতিশ্রুতি হিসেবেই রয়ে যায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভি। স্বাগত আপনাকে। ধন্যবাদ। আমরা ভিডিওতে যেমনটি দেখছিলাম তার উপর ভিত্তি করে যদি আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমানে মূল্যস্ফীতি কিন্তু 9% উপরে থাকার যে অবস্থা, এটি আসলে 1 বছরে কিভাবে 7.5% নামিয়ে আনার লক্ষ্য করছে সরকার, এটি কি আসলে বাস্তবভিত্তিক বলে আপনার মনে হয়? ধন্যবাদ। প্রথমে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের মূল্যস্ফীতির যে তথ্য আসলে আমরা বাস্তবে দেখি, যেটা প্রকাশ করা হয় পরিসংখ্যান ব্যুরো কর্তৃক, বাজারের প্রকৃত চিত্রের মধ্যে আসলে একটা অসামঞ্জস্যতা দেখা যায়। কারণ যে হিসাবে আমরা একটা পণ্য ক্রয়ের জন্য পে করি, সেই হিসাব ধরলে যেই জায়গায় ইনফ্লেশন রেট আসার কথা সেটা পুরোপুরি রিফ্লেক্টেড হয় বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশের অনেক ডাটার ক্ষেত্রেই এটার অ্যাকুরেসি বা অ্যাকুরেটির কাছাকাছি যাওয়ার যে প্রবণতা, সেটা নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে। তো চলতি অর্থ বছরের যে ট্রেন্ড ছিল গত 2025 এবং 2026 অর্থ বছর যেটা শেষ হতে যাচ্ছে, সেইখানের একটা কম্প্যারিজন আমাদের স্টোরিটাতে ছিল। সেখানে বছরের শুরুতে এক ধরনের ছিল এবং যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যে 2 বছরের যে তথ্যটা আছে সেখানে কিছুটা আপস অ্যান্ড ডাউন রয়ে গেছে। সো সরকার যেই টার্গেটটা নিয়েছে সেটা থেকে বর্তমান যে মূল্যস্ফীতির হার সেটা প্রায় 2%-এরও বেশি, অর্থাৎ 2 পার্সেন্টেজ পয়েন্ট সরকারকে মিনিমাইজ করতে হবে, সেটা রাউন্ড দ্য ইয়ার, নট যে সে জুনে করবে কিংবা জুলাইতে করবে। এটা যে অসম্ভব সেটা না, বাট এখানে অনেকগুলো কিন্তু রয়ে গেছে। সেই কিন্তুগুলো কি, আপনি অর্থনীতির যে ইন্ডিকেটরগুলো থাকে নর্মালি, সেগুলোই আসলে আমাদের এবং আমাদের যে প্রিভেইলিং সিচুয়েশন থাকে সেই সিচুয়েশনগুলো ডিফাইন করে যে আসলে অর্থনীতির প্রবৃদ্ধি কেমন হবে, ইনফ্লেশন কেমন হবে, এক্সপোর্টের গ্রোথ কেমন হবে। তো বর্তমান সময়ে 2-3টা ইন্ডিকেটর যেগুলো আসলে মূল্যস্ফীতিকে বাড়িয়ে দেয়, একটা হলো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, আবার দেখবেন ইলেকট্রিসিটিরও দাম বাড়ানো হয়েছে, যেগুলো আলটিমেটলি প্রোডাকশন কস্টকে বাড়িয়ে দেয়। আমাদের কনজিউমার যে প্রোডাক্টগুলো রয়েছে সেইগুলোর দাম বাড়া মানেই হলো ইনফ্লেশন বাড়া এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়া। যদিও সরকারের মূল লক্ষ্য এটাকে নামিয়ে আনার পিছনে সেটা হলো যে মানুষের জীবনযাত্রাকে সহজ করা। তো কন্ট্রাডিক্টরি হয়ে যায় বিষয়টা। যদি জ্বালানি বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে যেগুলো আসলে কন্ট্রিবিউট করে ইনফ্লেশন রাইজের ক্ষেত্রে, সেগুলো যদি ফেভার না থাকে তাহলে তো সেইখানে এটাকে নামিয়ে আনাটা একটু ডিফিকাল্ট এবং কোয়েশ্চেন রেজ করতে পারে। এটা একটা ইস্যু।
আচ্ছা, এছাড়া উৎপাদন, পরিবহন বা সরবরাহ ব্যয় বাড়ার যদি কোনো সম্ভাবনা থাকে, তাহলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে সরকারের কৌশলটা কতটা কার্যকর হতে পারে বলে মনে হয়? না, মূল্যস্ফীতি কিন্তু আসলে বিভিন্ন কারণ, এগুলোর মধ্যে তো একাধিক কারণ থাকে। একটা হলো আমাদের ডোমেস্টিক, আর একটা হলো গ্লোবাল প্রেশার। তো গ্লোবাল প্রেশার রিসেন্ট সময়ে যেগুলো পরিলক্ষিত হয়েছে, যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে আমাদের যে একটা ক্রাইসিস তৈরি হলো জ্বালানি সরবরাহের ক্ষেত্রে, এটা একটা কারণ। তারপরে আসেন আমাদের ডোমেস্টিক যে বিষয়গুলো রয়েছে, সেখানে হলো আমাদের এই প্রভাবটা ফলায় আমরা যথাযথভাবে আমাদের যে জ্বালানি সরবরাহ সেটা নিশ্চিত করতে পারিনি। পাশাপাশি এটার দাম আমরা বাড়িয়েছি। এই দুটো ইন্ডিকেটরের পাশাপাশি আরও কিছু ইন্ডিকেটর রয়েছে যেগুলো আসলে আমাদের ইনফ্লেশনকে বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে। পণ্য যখন পরিবহন করে ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকা কিংবা ঢাকার আশেপাশ থেকে আমাদের যে কনজিউমার আইটেমগুলো রয়েছে সেগুলো যখন বিভিন্ন জেলায় পরিবহন করে পৌঁছে দেওয়া হয়, এইটার যে কস্ট আছে সেটা হলো ট্রান্সপোর্টেশন কস্ট। কিন্তু ট্রান্সপোর্টেশন কস্টের বাইরে আপনার একটা হিডেন কস্ট রয়েছে, যেটাকে আমরা চাঁদাবাজি বলি, একটা সরাসরি কথা। এবং ব্যবসায়ীদের অভিযোগের সত্যতাও রয়েছে যে একটা ট্রাক যখন ঢাকায় ঢোকে বিভিন্ন পয়েন্টে তাকে চাঁদা দিতে হয়। আবার ম্যানুফ্যাকচারিং পর্যায়ের থেকে যখন কনজিউমার আইটেমসগুলো বিভিন্ন রিটেল পয়েন্টে পৌঁছে দেয়, সেগুলোতেও হলো আপনার এক ধরনের চাঁদাবাজি হয়। তো এইটাও তো কন্ট্রিবিউট করে আপনার পণ্যের দামের উপরে। সুতরাং আপনি যদি ইনফ্লেশনকে নামিয়ে আনতে চান বা উইদিন রিচ রাখতে চান, সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ট্যাক্স কমানো বা কিছু কিছু ক্ষেত্রে পলিসি সাপোর্ট দিয়ে সম্ভব না। একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং সামগ্রিক পদক্ষেপ নিতে হবে যেখানে সবগুলো কারণকে প্রপারলি অ্যাড্রেস করা যায় এবং সেখানে আমাদের ক্ষমতাসীন দল তাদের দিকে একটা চোখ এবং আঙুল তুলে সবাই, যে যারা রাজনীতির সাথে জড়িত রয়েছে তারা এই চাঁদাবাজিটা করে। আমার কাওরান বাজার যদি আমরা দেখি, কাওরান বাজারে আমরা নিজেরা রিপোর্টিং করার স্বার্থে, রিপোর্টিংয়ের কারণে বিভিন্ন সময় পরিচয় গোপন করে দাঁড়িয়ে থাকতে দেখেছি যে একটা সবজি ট্রাক আসলে তাকে চাঁদা দিতে হয়। একটা দোকান যদি ফুটপাতে বসানো না, দোকান একটা ভ্যান যে হলো ওখান থেকে শস্যটা বা কাঁচা মালগুলো কিনে তার মিরপুরের কিংবা যাত্রাবাড়ি বা অন্য একটা স্পটে নিয়ে যাবেন, সেই ভ্যান গাড়িটাতে পর্যন্ত চাঁদা দিতে হয়। এখন এই র্যাম্প্যান্ট যে এক্সটর্শন, সেই যে জিনিসটা যদি আমরা থামাতে না পারি, শুধুমাত্র পলিসি দিয়ে তো এটা সম্ভব না। সেই ক্ষেত্রে সকল ইন্ডিকেটর এবং সকল কারণগুলো আইডেন্টিফাই করা এবং এইখানে ল এনফোর্সিং এজেন্সিস যারা রয়েছেন তাদের একটা বড় ভূমিকা রয়েছে, যে কারা চাঁদাবাজি করে সেই চাঁদাবাজিটা কিভাবে বন্ধ করতে হবে সেইটার জন্য পদক্ষেপ নিতে হবে। এর পাশাপাশি আর একটা জিনিস রয়েছে যে সরকার যদি সত্যিকার অর্থে আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলার সরবরাহ নিশ্চিত করতে হবে। ধরেন একটা পণ্য উৎপাদনের জন্য আমার জ্বালানি দরকার, সেই জ্বালানিটা অ্যাফোর্ডেবল প্রাইস এবং নির্বিচ্ছিন্ন হতে হবে। আমার জ্বালানি দরকার, সেই জ্বালানিটা যদি আবারও ক্রাইসিস তৈরি হয়, যে কোনো সময় ধরেন ইরানের যে যুদ্ধটা, যেটা এখন একটু কিছুটা স্লো আছে, সেই যুদ্ধ যদি আবার দানা বাঁধে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আবারও ক্রাইসিস। তো এই ক্রাইসিস পিরিয়ডটা কিভাবে ম্যানেজ করবে এবং সব ধরনের জ্বালানি এবং র মেটেরিয়ালসের সাপ্লাই কিভাবে নিশ্চিত করবে সেটা করতে হবে। সাথে সাথে যে আমাদের যে কৃষক রয়েছেন তাদের জন্য বাজেটে নানা উদ্যোগ আছে, সেই উদ্যোগগুলো যদি কাজে পরিণত করতে চায়, তাহলে যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেইগুলো যাতে আসলে কৃষকের, যারা প্রান্তিক পর্যায় থেকে আমাদের সাপ্লাই দেয় পণ্যগুলো, তারা যাতে সেই বেনিফিটসটা পায়, সেদিকেও একটা ভালো উদ্যোগ নিতে হবে এবং এগুলার প্রপার ইমপ্লিমেন্টেশনের বাইরে কোনো অপশন নেই সরকারের হাতে। আচ্ছা, এছাড়া যে উচ্চ সুদহার এবং সংকোচনমূলক যে মুদ্রানীতি, এটি মুদ্রাস্ফীতি কমাতে সহায়ক হলেও এটি কিন্তু আসলে বিনিয়োগ, কর্মসংস্থান বা ব্যবসার উপর আসলে কেমন প্রভাব পড়ছে? না, আপনি মূল্যস্ফীতিকে যখন আমরা একটু প্রেশার যখন বেড়ে যায় মানুষের জীবনযাত্রা এবং যখন মার্কেটে টাকার পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু সংকোচনমূলক মুদ্রানীতিটাই হলো একমাত্র ওয়ে, বড় একটা ওয়ে, যেটা দিয়ে হলো আসলে আপনার মুদ্রাস্ফীতিকে দমন করার একটা চেষ্টা করা হয়। সেটা তো লাগবেই।
কিন্তু আপনি আবার আমাদেরকে যদি কর্মসংস্থান বা বিনিয়োগের ক্ষেত্রে বলেন, সেইখানে কিন্তু একটা টুলস আছে। সেই টুল কোনটা? সেটাকে আপনার হলো যেই টাকাটা একজন লোক, মার্কেটে টাকা না থাকলে, আপনার হাতে টাকা থাকলে আপনি ব্যয় করবেন, যত বেশি মানি মার্কেটে থাকবে তত বেশি আমাদের ইনফ্লেশন বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে হলো যেই টাকাটা ব্যাংক থেকে লগ্নি করা হবে ইন্ডাস্ট্রির জন্য, এমপ্লয়মেন্ট জেনারেশনে ইনভেস্ট করা হবে, সেইখানে একটা প্রপার মনিটরিংয়ের একটা ব্যবস্থা রাখতে হবে। যেই টাকাটা আপনি বিনিয়োগ করার জন্য, শিল্প কারখানায় স্থাপন করার জন্য অথবা র মেটেরিয়াল উৎপাদন করার জন্য নিয়েছেন, সেইটা কি সেই ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে, নাকি সেই টাকাটা মানুষ ভোগে ব্যয় করছে? ভোগ বা অন্য কোনো কাজে যদি ব্যয় করে এবং সেটা যদি মার্কেটে প্রবেশ করে, তাহলে সেখানে কিন্তু মূল্যস্ফীতির সম্ভাবনা থেকে যায়। সুতরাং এখানে আমাকে যখন ইনভেস্টমেন্টের জন্য লোন দিব বা ইনভেস্টমেন্টের যেই ইনসেন্টিভগুলো প্রোভাইড করব, সেইটার যাতে যথাযথ ব্যবহার হয় সেটা নিশ্চিত করতে হবে। আচ্ছা, এছাড়া আপনার কাছে আরেকটু জানতে চাইবো যে বাজার তদারকি, কৃষি উৎপাদন বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা উন্নয়ন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ নাকি মুদ্রানীতির কঠোরতা, কোন পদক্ষেপটাকে আসলে আপনি বেশি কার্যকর বলে মনে করেন? না, এইখানে এই জিনিসটা হলো ইস এ ওয়ান কাইন্ড অফ টিম ওয়ার্কের মতো। যেন একটা কাজ করতে গেলে, একটা টিম কাজ করলে যদি পুরো টিমটা যদি সম্মিলিতভাবে সমান এফার্টস দেয় এবং সুন্দর করে একত্রে কাজটা করে, তখন কিন্তু তার ফলটা ভালো হয়। তো আপনি যদি একটা সমন্বিত উদ্যোগ নেন, তাহলেই কিন্তু আপনার একটা ভালো ফল প্রত্যাশা করতে চান। তো একটা ইন্ডিকেটর বা একটা পলিসি মেজার দিয়ে আপনি কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে যতগুলো উদ্যোগের কথা আমি বললাম, যে মনিটারি পলিসি বলেন, চাঁদাবাজি বলেন, সাপ্লাই চেন নির্বিঘ্ন রাখা, এবং আরও একটা জিনিস যেটা রয়ে গেছে যে আমাদের ডলার যে সাপ্লাইটা, কারণ মানি মার্কেটের উপরে অনেক কিছু নির্ভর করে। মানি মার্কেট যদি স্টেবল না থাকে এবং আমরা যদি এলসি খোলার ক্ষেত্রে প্রপার সাপোর্ট ব্যাঙ্কগুলো না দিতে পারে, তাহলে যথাসময় যদি আপনার র মেটেরিয়ালস, যেহেতু আমরা অনেক ক্ষেত্রেই ইম্পোর্ট নির্ভরশীলতা রয়েছে আমাদের কনজিউমার গুডসের জন্য, তো সেখানে প্রত্যেকটা অর্গান, আমি বলবো এখানে জয়েন্টলি এবং এফোর্টলেসলি কাজ করতে হবে, যাতে হলো কোনো একটা অংশ দুর্বল না হয়ে পড়ে। সবগুলা, সেটা যদি মনিটারি পলিসি বলেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে টাকাটা ব্যয় করা হবে সেটা প্রপার ব্যয় করা হলো কিনা, তারপরে রাস্তাঘাটে চাঁদাবাজি কিংবা দোকানে চাঁদাবাজি হচ্ছে কিনা, এবং বৈদেশিক মুদ্রা সরবরাহ ঠিক আছে কিনা, আমাদের যে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে দীর্ঘসূচিতা রয়েছে নীতিগত, সেইগুলো যাতে প্রপারলি কাজ করে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি কোনো একটা দুর্বলতা হয়, সেখান থেকে আপনার লিকেজ হবে, আর লিকেজ হলেই কিন্তু আমাদের এই যে ব্যবস্থাটা, টোটাল ইনফ্লেশন কন্ট্রোল করার যে বিষয়টা, সেটা কিছুটা ব্যাহত হবে। এখন আপনি একটা বাজেট দিয়েছেন, সে বাজেটটা হলো ব্যবসা বান্ধব বলা হচ্ছে, কারণ বাজেটে বেশ কিছু উদ্যোগ রয়েছে, যেগুলো হলো ট্যাক্স কমানো হয়েছে, ট্যাক্স ওয়েভার দেওয়া হয়েছে, ডোমেস্টিক যে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলোর জন্য এক ধরনের প্রোটেকশন মেজার নেওয়া হয়েছে। দিস অল আর ভেরি গুড স্টেপস দ্যাট উইল হেল্প টু গ্রো ইন দ্য ইন্ডাস্ট্রি। বাট আপনি কার জন্য করছেন জিনিসগুলো? দেশের মানুষের জন্যই তো এই ইন্ডাস্ট্রি এই সুযোগগুলো দিয়েছেন, যেটা প্রধানমন্ত্রী বলতেছিলেন তার বক্তৃতায়, যে আমরা সেই সব পণ্যের ট্যাক্স কমিয়েছি যেগুলো মানুষের জীবনকে একটু স্বাচ্ছন্দ্য দিবে। যেই সব জিনিস স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে, যেমন সিগারেটের দাম বাড়িয়েছি, ট্যাক্স বাড়িয়েছি, এবং অন্যান্য যেই জিনিসগুলো ক্ষতিকারক সেগুলো করেছি। সব কিছুর কেন্দ্রে কি? আসলে সব কিছুর কেন্দ্রে হয়েছে মানুষ। সেই মানুষের জীবনযাত্রাকে যদি আপনি সহজ করতে চান, তাহলে তার জীবনযাত্রার ব্যয়টা সহনীয় পর্যায়ে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে যতগুলো রেগুলেটরি বডি রয়েছেন, বাংলাদেশ ব্যাংক বলেন, ইম্পোর্ট এক্সপোর্টের যে অথরিটিগুলো আছে, পোর্ট অথরিটি, এবং সর্বোপরি আমাদের যে রাজনৈতিক সদিচ্ছার একটা ব্যাপার রয়েছেন। কারণ একটা চাঁদাবাজি কি করে একটা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে বা একটা সাপ্লাই চেনকে বাধাগ্রস্ত করে সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলতে পারে, এটা তো শুধু সদিচ্ছার ব্যাপারে আমি মনে করি। যদি আমাদের রাজনীতিবিদ এবং সরকার তার যে ফোর্স রয়েছেন সেটাকে প্রপারলি ইউটিলাইজ করেন এবং যথাযথ শাস্তি এবং মনিটরিং করেন, তাহলে তো এইটা কন্ট্রোল করা কোনো ব্যাপার না। একটা জিনিস সরকারকে অবশ্যই মাথায় রাখতে হবে, তারা দীর্ঘদিন, অর্থাৎ 20 বছর পরে
ক্ষমতায় এসে 20 বছর পরে বাজেট দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে। তো ইটস অ্যান অপরচুনিটি ফর দ্য গভর্নমেন্ট। তো সেই অপরচুনিটিটাকে যদি আপনি কোয়েশ্চেন করেন যে এই অপরচুনিটিকে কি সে কাজে লাগাতে পারবে নাকি নতুন করে সে পরীক্ষায় পড়বে, যদি তার বাজেটটা প্রপার ইমপ্লিমেন্ট না করতে পারে, ব্যবসাকে গিয়ার আপ না করতে পারে, মানুষের ভিতরে স্বস্তি না দিতে পারে, তাহলে তো একটা কোয়েশ্চেন থেকেই যায় যে এই ধরনের যে পদক্ষেপগুলো নিয়েছে এটা কি বাস্তবসম্মত বিষয়টা নাকি আসলে একটা প্রতিশ্রুতি। সো আমি বিশ্বাস করি যে যেই পদক্ষেপগুলো তারা নিয়েছেন বা যেগুলো প্রস্তাব করেছেন বাজেটে, তার মধ্যে অবশ্যই এগুলা ইমপ্লিমেন্ট করবেন। আর যদি ইমপ্লিমেন্ট করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু কোয়েশ্চেন থেকেই যায় যে মানুষের যে অসন্তোষ, এবং অসন্তোষের ফলাফল তো ভালো হয় না, মানুষ আবারও বিদ্রোহ করতে পারে, মানুষ এটাকে এক ধরনের সরকারের প্রতি যে আস্থা তৈরি হয়েছিল সে আস্থাটা ক্রমান্বয়ে আবার অনাস্থার দিকে রূপ নিতে পারে। সুতরাং ইটস অ্যাবাউট একটা কম্প্রিহেন্সিভ এবং হলিস্টিক অ্যাপ্রোচ দরকার, যেটার মাধ্যমে আসলে উদ্দেশ্যই থাকবে মানুষের কল্যাণ করা। সেটা যদি পারে আই হোপ এটা নিয়ন্ত্রণ করা সম্ভব, যেহেতু বিগত 2 বছর তার আগের যে সময়গুলো ছিল তার থেকে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। হোপফুলি এটা কন্ট্রোল করতে পারবে, হয়তো 7.5 না নামাইতে পারলেও কিছুটা তো অবশ্যই পারবে, আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। জি, দর্শককেও ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। দেশে হাম রোগের উপসর্গ নিয়ে আরও 5 শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 556 জনে। একই সঙ্গে নিশ্চিত হামে মারা গেছে 92 শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মারা গেছেন 648 জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে 5 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 92 জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা 556 জন। সব মিলিয়ে হাম সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 648 জনে। প্রতিবেদনে উল্লেখিত 24 ঘন্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে 63 জনের। এ সময় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 763 জন। জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে আটক, মারধর ও হেনস্থার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক, এক কনস্টেবল ও পুলিশের এক সোর্সের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় বরখাস্ত হয়েছেন 2 পুলিশ সদস্য সহ 3 জন। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানায় মামলা করেন নাঈম হাসানের ভাই সাব্বির হাসান। মামলার আসামিরা হলেন এসআই শফিকুল, কনস্টেবল রাসেল ও সোর্স সোহেল। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, অভিযানের বিষয়ে এসআই শফিকুল তাকে আগে থেকে কিছু জানাননি। থানায় আনার পর তিনি জানতে পারেন যাকে আনা হয়েছে তিনি জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। ওসি আরিফুর রহমান বলেন, বিষয়টি জানার পর নাঈমের কাছে দুঃখ প্রকাশ করা হয় এবং সম্মানের সঙ্গে তাকে থানা ত্যাগ করার অনুরোধ জানানো হয়। তবে নাঈমের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। পরে নাঈমের ভাই সাব্বির হাসান বাদী হয়ে মামলা করেন। মামলার পর আসামি সোহেলকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার সকালে এসআই শফিকুল, কনস্টেবল রাসেল এবং আর্ক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানান ওসি আরিফুর রহমান। এয়ারপোর্টে আসছি, আমার ছিল 9:45, পিছাই 10:20 ছাড়ছি। আচ্ছা, তো আমি এখানে 11টার দিকে পৌঁছেছি, 11:10 দিকে বেরিয়েছি। পরে ওখানে কিছু গাড়ি পাচ্ছি না, সিএনজি করে দিচ্ছে, ওখানে মানুষ তো সিএনজি করে আসছি। আসার পরে একজন ট্রাফিক পুলিশ আমাদের সাথে ইয়ার থেকে আমি ন্যাশনাল টিমের প্লেয়ার, তারপর আমি টেস্ট খেলি, এগুলো সবকিছু বলছি, শুনে নাই। ভাইয়ারা কি করে প্রায় 100 মানুষের সবাই পরিচয় দিচ্ছে, তাও বলা ছিল আমাকে নিয়ে আসছে। মারধর করা হয়েছে।
SI যে ধরছে ও মারছে থানায় 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 না। বাইরে উনি আমাকে ওখানে মারছে, সবাই ছিল। আমি আমাকে বলতেছে আপনি চেক করেন, আপনি আমার গায়ে হাত দিয়ে রাখবেন। বিরিয়ানি খাইবার নাই কোনো রেস্ট, প্রাণ বিরিয়ানি মশলায় টেস্ট হবে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে গত ২০ বছরে মাদক ব্যবসা করে প্রায় ১,০০০ ব্যক্তি কোটিপতি হয়েছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। অবিলম্বে এসব মাদক কারবারিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে অনুষ্ঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা চ্যালেঞ্জ ও প্রতিকার শীর্ষক সেমিনারে তিনি কথা বলেন। ভূমিমন্ত্রী এ সময় বলেন, উন্নয়ন ও অর্জনের ক্ষেত্রে রাজশাহী সবসময় এগিয়ে ছিল, কিন্তু গত ২০ বছরে অনেক কিছু নষ্ট হয়ে গেছে। পদ্মার সাইডে গোদাগাড়িঘাটা অঞ্চল and Chapanabgan. 20 years back, that time no crorepati here. But now, আমরা পাবো ১,০০০ জনের উপরে crorepati, কোটিপতি। এই অর্থ কোথায় থেকে আসলো? এই অর্থ আসছে মাদক দ্রব্য নিয়ে আসছে। আপনারা আর পিছিয়ে থাকার কি দরকার? না, যারা আমার চিহ্নিত এনিমি, যে আমার পাশে যারা আছে, যারা সমাজের শত্রু, তারা জাতিকে নিঃশেষ করেছে, তারা সবচেয়ে বড় এনিমি। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র জানায়, কসবা পৌরসভার শাহপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগম কসবা হজ কাফেলার মাধ্যমে ওমরা পালনে সৌদি যান। ওমরা শেষে দেশে ফেরার পথে তার একটি লাগেজ হারিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মরিয়ম বেগমের নাতি নাইমের সঙ্গে হজ কাফেলার পরিচালক মোয়াল্লেম গিয়াস উদ্দিনের বাগবিতণ্ডা হয়। গত ১১ জুন সন্ধ্যায় বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে মোবাইল ফোনের মাধ্যমে দুই গ্রামের লোকজন নিজেদের অনুসারীদের জড়ো করলে বিরোধটি বড় আকার ধারণ করে। শনিবার থেকে শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুপুর ১টার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হলেও দুই পক্ষই মারামারি চালিয়ে যায়। সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমিন সুলতানা জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জোরহাটে ভারতীয় বিমান বাহিনী IAF এর একটি AN-32 পরিবহন প্লেন বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে জোরহাট বিমান বাহিনী ঘাটের ভেতরেই এই দুর্ঘটনা ঘটে। এতে উড়োজাহাজটিতে থাকা বিমান বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন। ভারতীয় বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেন। নিহতদের পরিচয়ও প্রকাশ করেছে IAF। নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীয় বায়ু খেমারাম কুমাবত, অগ্নিবীয় বায়ু দানিশ আলম। বিমান বাহিনী জানায়, সকাল 10টার দিকে আসামের জোরহাটে একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের অংশ হিসেবে ওড়ার পর অবতরণের সময় প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমান ঘাটের ভেতরেই এটি আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপর বিমান বাহিনীর জরুরি উদ্ধারকারী দল আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থল বর্তমানে কর্ডন হয়ে রাখা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
ভেনেজুয়েলা ভিত্তিক কুখ্যাত অপরাধী সংগঠন ট্রেন দে আরাগুয়ার নেতা হেক্টর রুস্তেনফোর্ট গুয়েরেরো ফ্লোরেসকে লক্ষ্যভিত্তিক হামলায় হত্যা করা হয়েছে। নিনো গুয়েরেরো নামে পরিচিত হেক্টরকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হত্যা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তার নির্দেশে দ্রুত ও প্রাণঘাতী সামরিক অভিযান চালিয়ে গুয়েরেরোকে হত্যা করেছে ইউএস সাউদার্ন কমান্ড। তিনি ট্রেন দে আরাগুয়েকে পৃথিবীর সবচেয়ে রক্তপিপাসু সন্ত্রাসী সংগঠনগুলোর একটি বলে বর্ণনা করেন। পূর্বসূরি জো বাইডেন এর সমালোচনা করে ট্রাম্প দাবি করেন, বাইডেন প্রশাসনের সীমান্ত নীতির কারণে এই গ্যাং যুক্তরাষ্ট্রে অপরাধ কর্মকাণ্ড চালানোর সুযোগ পেয়েছিল। তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে গ্যাংটির সহিংসতার শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য প্রতিশোধ নেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতও অভিযানের কথা নিশ্চিত করেন। G7 সম্মেলনকে সামনে রেখে ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 13 থেকে 18 জুন 6 দিনের সফরের উদ্দেশ্যে আজ শনিবার তিনি রওনা হবেন। মোদীর এই সফরের প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারত্বের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে 13 থেকে 14 জুন ফ্রান্সের নিস সফর করবেন মোদী। 14 জুন নিস দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ভারত ফ্রান্সের সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে। দি স্টেটসম্যানের তথ্য মতে, দুই নেতা যৌথভাবে ভারত ইনোভেটস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এই আয়োজনে ভারত, ফ্রান্স এবং অন্যান্য দেশের শীর্ষ স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান অংশ নেবে। ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠান দুই দেশের উদ্ভাবনী অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। এরপর 14 থেকে 16 জুন স্লোভাকিয়া সফর করবেন নরেন্দ্র মোদী। রবার্ট ফিকোর আমন্ত্রণে তিনি স্লোভাকিয়া যাবেন। 1993 সালে স্বাধীনতা লাভের পর এই প্রথম স্লোভাকিয়ায় যাচ্ছেন ভারতীয় কোনো প্রধানমন্ত্রী। সংবাদ শেষ করব খেলার সংবাদ জানিয়ে। বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে সবচেয়ে বেশি সমর্থক দুই দলের ব্রাজিল আর আর্জেন্টিনা। 11 জুন বিশ্বকাপ শুরু হলেও আদতে তাদের চোখ ব্রাজিল বা আর্জেন্টিনার প্রথম ম্যাচের দিকেই। আর্জেন্টিনার প্রথম ম্যাচ 17 জুন, ব্রাজিল মাঠে নামছে আজই। সেই হিসেবে বাংলাদেশে বিশ্বকাপ শুরু আজ। শনিবার দিনগত রাত 4টায় মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ জায়ান্ট কিলার খ্যাত মরক্কো। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 2026 ফিফা বিশ্বকাপে গ্রুপ সি অভিযান শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কো। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের হতাশা ভুলে নতুন উদ্যমে টুর্নামেন্টে নামছে সেলেসাওরা। অন্যদিকে 2022 বিশ্বকাপে ইতিহাস করে সেমিফাইনালে পৌঁছানো মরক্কো আবারও চমক দেখানোর প্রত্যাশায়। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। 1930 সালে প্রথম আসর থেকে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দেশ তারা। এখন পর্যন্ত 114টি ম্যাচ খেলে 74টিতে জয় এবং 5টি শিরোপা জিতেছে দক্ষিণ আমেরিকার দলটি। তবে 2002 সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। বর্তমানে তাদের 24 বছরের শিরোপা খরা চলছে, যা 1970 থেকে 1994 সালের দীর্ঘ অপেক্ষার সমান। সেই খরা শেষ হয়েছিল যুক্তরাষ্ট্রের মাটিতেই, যা এবার ব্রাজিল সমর্থকদের নতুন আশার জন্ম দিয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশের মধ্যে অস্থিতিশীলতা, অশান্তি ও মানুষকে বিভ্রান্ত করায় বিরোধী দলের উদ্দেশ্য, মন্তব্য প্রধানমন্ত্রীর। মূল্যস্ফীতি 7.5% নামানোর লক্ষ্য, স্বস্তির আশায় প্রশ্নের মুখে সরকারের বাজেট। হামির উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু, আক্রান্ত 763 জন। আসামে ভারতীয় বিমান বাহিনীর প্লেন বিধ্বস্ত, 5 আরোহী নিহত। এবং বাংলাদেশে বিশ্বকাপ শুরু আজ, প্রথম ম্যাচে ব্রাজিলের কঠিন পরীক্ষা।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।